সম্মানিত দিনাজপুরবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখে। সেই স্বপ্নটি হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি স্বপ্ন দেখি বাংলাদেশকে নিয়ে, যেই বাংলাদেশের নেতৃত্বে আসবে একদল সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং খোদাভীরু নেতৃত্ব। আমরা বাংলাদেশকে নিয়ে এমন একটি স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে থাকবে না কোনো সুদ, ঘুষ, দুর্নীতি। আমরা বাংলাদেশকে নিয়ে এমন একটি স্বপ্ন দেখি, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো দখলবাজ। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আমাদের নারীরা সম্ভ্রমহানির কোনো সম্ভাবনা থাকবে না। গভীর রাত্রিতে আমাদের নারী বোনেরা হেঁটে যাবে, এক আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আমাদের অমুসলিম ভাইরা নিরাপদে থাকবে, তাদের অনিরাপত্তার কোনো কারণ থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, বিনা অপরাধে আর কোন আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে শাসকরা ক্ষমতায় এসে শাসকের ভূমিকা অবতীর্ণ হয়ে বাংলাদেশের মানুষকে শোষণ করতে না পারে। সংগ্রামী ভাইরা আমার, এই স্বপ্ন নিয়ে যাত্রার শুরু থেকে আজও পর্যন্ত যখন বাংলাদেশ জামাত ইসলামী যখন বাংলাদেশে কাজ করে যাচ্ছে, দুর্বার গতিতে এদেশের জনগণকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আমরা লক্ষ্য করেছি বাধার প্রাচীর রচনা করে, আমাদেরকে শহীদ করে, আমাদের উপরে জুলুম চালিয়ে, বছরের পর বছর জেলখানায় আমাদেরকে আটকে রাখিয়ে আমাদের এই অগ্রযাত্রাকে তারা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু কোন শহীদ করে, জুলুম করে, নির্যাতন করে, আমাদেরকে ভঙ্গ করে আমাদের এই অগ্রযাত্রাকে তারা বন্ধ করতে পারেনি। আমরা বলতে চাই, আমাদের শীর্ষ সারির 10 জন নেতাকে তারা শহীদ করেছিল, বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিতে চেয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই দিনাজপুরবাসীকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত আর কোন রাজনৈতিক সংগঠনের প্রথম সারির 10 জন নেতাকে যদি হত্যা করা হতো, শহীদ করা হতো, অসংখ্য নেতা কর্মীদেরকে যদি জেলখানায় বন্দী রাখা হতো, সেই দল বাংলাদেশে থাকতো কিনা আপনারা সেটি বলবেন। সম্মানিত ভাইরা আমার, হয়তো বাংলাদেশ থেকে তারা নিঃশ্বাস হয়ে যেত, কিন্তু জামাত ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের সংগঠন হওয়ার কারণে, এদেশের আবহাওয়ার জনতার ভালোবাসার সংগঠন হওয়ার কারণে, আমাদের এত শহীদের পরেও আমরা আরো দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েমের অগ্রযাত্রায় আমরা টিকে আছি, আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করছি সম্মানিত ভাইরা আমার, আজকে প্রায় 15 বছর ধরে এই উত্তরবঙ্গের নেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে বন্দী করে রাখা হয়েছে। আমরা আজকের এই জনসভা থেকে বলতে চাই, অবিলম্বে আমাদের এই উত্তরবঙ্গের নেতাকে মুক্তি দিতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, পরিশেষে আবারও বলছি, আসুন আগামী দিনে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নে এই প্রিয় কাফেলার সর্বস্তরের জনশক্তিকে এ কাজ করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদেরকে হত্যা করে আন্দোলনকে বন্ধ করা যাবে না, জেলে পুড়ি আমাদের আন্দোলনকে বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। তাই আগামী দিনে যত বাধাই আসুক না কেন, সকল বাধাকে দুমড়ে মুচড়ে দিয়ে আমরা সামনের দিকে একটি সমৃদ্ধি, একটি শান্তিময় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব, এবং সেই প্রত্যয়ের সাথে আমরা আপনাদেরকে সাথে পেতে চাই। আসুন আমরা এই দিনাজপুরের মাটি, ইসলামের ঘাঁটি, এখানে অসংখ্য শহীদ হয়েছে যারা ইসলামের জন্য, দেশের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন। তাই আসুন আমরা এই দিনাজপুরকে ইসলামের ঘাঁটিতে পরিণত করি। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় এই অঞ্চলের মাটির, এই অঞ্চলের মানুষরা অতীতে ভূমিকা রেখেছে, আগামী দিনেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক
আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5ই আগস্টের পরে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আর আমাদের মুক্তি পাগল ছাত্র জনতার হাজারো কোরবানি রক্তের বিনিময়ে আমরা এই মূল্যবান মুক্তি পেয়েছি, নাজাত পেয়েছি জালেমের হাত থেকে। ভাইরা আমার, আপনারা সবাই সাক্ষী। 16 বছর আমাদের এই প্রিয় মাতৃভূমি একটি খুনি ডাকাত দলের হাতে বন্দী ছিল। সেই দলের নেত্রীর নাম হলো খুনি শেখ হাসিনা। সেই খুনি শেখ হাসিনা যিনি এই দেশটাকে পুরো জেলখানা বানিয়েছিলেন, কসাইখানা বানিয়েছিলেন, হাজার হাজার ছাত্র হত্যা করেছেন, ক্রসফায়ার করেছেন, গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘর বানিয়েছেন, 26 লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার করেছেন। সেই শেখ হাসিনা এখন কোথায়? দিল্লিতে, ভারতে। আমাদের প্রশ্ন, ভারত যদি আমাদের সৎ প্রতিবেশী হয়, বন্ধু হয়, তাহলে কিভাবে একজন গণহত্যাকারী খুনি লুটেরাকে তারা আশ্রয় দিতে পারে? ভারত মূলত বাংলাদেশের কল্যাণ চায় না। ভারত প্রমাণ করেছে এই খুনি শেখ হাসিনাকে দীর্ঘ 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশে তাদের এজেন্ট হিসাবে তাদের স্বার্থ রক্ষা করবে আর বাংলাদেশ তাকে ধ্বংস করে ছাড়বে। এজন্যই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। আমরা দাবি করছি অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে, যেন তিনি তার খুনের বিচার, ন্যায্য বিচার পান। ঠিক কিনা বলেন? আমরা সবাই বিচার চান। আমরা ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে বলছি, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছেন যে আপনারা আমাদের সৎ প্রতিবেশী নন। এই শেখ হাসিনা শুধু আশ্রয় দেওয়া যায় নাই, তারা বাংলাদেশ বিরোধী ভিত্তিহীন প্রচারণা, উস্কানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা যে দূতাবাস আন্তর্জাতিকভাবে যে নিরাপত্তা দিতে বাধ্য ভারত, তার নিরাপত্তা না দিয়ে আমাদের দুটি উপদূতাবাসে ভারতীয় উগ্র জনগোষ্ঠী সরকারের ইন্ধনে হামলা চালিয়েছে। অবিলম্বে তাদের বিচার করতে হবে। এই ভারত বাংলাদেশের সৃষ্টির পর থেকেই প্রমাণ করেছে তারা আধিপত্যবাদী শক্তি, তারা আমাদের কল্যাণ চায় না। হাজার হাজার মানুষকে, বাংলাদেশিকে তারা অন্যায়ভাবে সীমান্তে গুলি করে লাশ ঝুলিয়ে রেখেছে। তার প্রমাণ হলো ফেরানি, সীমান্ত হত্যা। তারপর তারা আমাদের অভিন্ন 54টা নদীতে বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করে। কেমনে করে? বন্যার সময় বাঁধ খুলে দিয়ে আমাদের এই দেশকে ভাসিয়ে দেয়, ফসল, জনগণ, জানমাল সব ধ্বংস হয়ে যায়। তারা শুকনা মৌসুমে বাঁধ আটকিয়ে দিয়ে আমাদের ন্যায্য পানি দেখে বঞ্চিত করে এবং সেই পানির অভাবে বাংলাদেশের মানুষ সঠিকভাবে আবাদ করতে পারে না। ঠিক কিনা বলেন? এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ হতে পারে না। তারা তাদের পচা মাল, অচল মাল বাংলাদেশে নির্বিবাদে পাঠিয়ে দেয়, রপ্তানি করে। আমাদের পণ্য তারা নিতে চায় না। এজন্য কোটি কোটি টাকার বাণিজ্য ঘাটতি সবসময় লেগেই আছে। বন্ধুরা আমার, কাজেই আজকে আধিপত্যবাদী শক্তি এই হাসিনাকে নিয়ে, খুনি হাসিনাকে নিয়ে আবারও ষড়যন্ত্র করছে। হাসিনাকে রক্ষা করে আবারও তারা ভারতীয় দালালকে বাংলাদেশে পাঠিয়ে আবারও তাদের দখল দায়িত্ব কায়েম করতে চায়। আমরা এই দখল হতে দেব না। বাংলার মানুষ ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং তাদের দোষর থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, আগামী দিনে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। আধিপত্যবাদী ভারতকে বলবো, আপনি সম্মানজনক সম্পর্ক রক্ষা করেন। আমরা বন্ধুত্বপূর্ণ সম্মানজনক সম্পর্ক চাই।
সেই সম্পর্কের দিকে আপনাকে এগিয়ে আসতে হবে। ভাইয়েরা আমার, শহীদ আবু সাইদ মুগ্ধ তার জীবন দিয়েছে, কিন্তু আবু সাইদ মুগ্ধ জীবন দেওয়ার পর আমাদের যুদ্ধ শেষ হয় নাই। আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ। আমরা এই আবু সাইদদের স্বপ্ন, মুগ্ধদের স্বপ্ন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে বাংলাদেশকে বৈষম্যহীন করার জন্য, সুবিচারপূর্ণ শাসন কায়েমের জন্য আসুন কোরআনের আইন চালু করার দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই ও বোনেরা, এই দিনাজপুরের একজন কৃতি মানুষ, জামাত ইসলামীর দিনাজপুর জেলার একসময় নায়েবে আমির, ভারপ্রাপ্ত আমিরও ছিলেন, আবুল কাশেম ভাইয়ের বুকের জানাজা করতে বেশি শক্তি এই ময়দানে আমাদেরকে দেয় নাই। আজকে আমরা তার জন্য দোয়া করছি, হে রাব্বুল আলামিন এডভোকেট আবুল কাশেমকে মাফ করো এবং জান্নাতবাসী করো। আল্লাহর শুকরিয়া এই জন্যে যারা শপথবদ্ধ রাজনীতিবিদ বলেছিল আপনাদের এই দিনাজপুরের একজন বিচারক, যিনি বাংলাদেশের বিচার বিভাগের কলঙ্ক, তিনি বলেছিলেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এই দেশের তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা, দেশপ্রেমিক জনতা, সর্ব পর্যায়ের দল ধর্ম নির্বিশেষে মানুষ আজকের এই সমাবেশে শরীক হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমির জামাত কথা রাখবেন। আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করতে চাই। ছাত্র জনতা বিরাট একটি আকাঙ্ক্ষা নিয়ে পেশিস্ট যারা 15 বছর ধরে এ দেশের মানুষকে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, তাদেরকে বিদায় নিতে বাধ্য করেছে। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যারা রাজনীতি করছি, ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে আন্দোলনের মুখে দিয়ে আওয়ামী পেশির বিদায় হয়েছে, কোন রাজনৈতিক দল এমন কোন কথা বলা উচিত নয় যাতে করে পেশিস্টরা উৎসাহিত হয়, ছাত্র জনতার আকাঙ্ক্ষা ব্যাহত হয়। আজকে বিভেদ বিভাজন নয়, বরং যারা পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে রাজনীতি করার, মানুষকে জুলুম নির্যাতন যে তারা করেছিল, এই বিষয়ে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে হবে আমাদেরকে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই নির্বাচনের জন্য জামায়াত ইসলামের পক্ষ থেকে পিআর পদ্ধতি, যেটাকে বলা হয় আনুপাতিক বা সংখ্যাবাদিক নির্বাচন পদ্ধতির প্রস্তাব আমরা করেছি। কারণ আমরা মনে করি বাংলাদেশের সংসদের সকল দল, সকল মত, শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার। এই জন্য সকল মানুষের প্রতিনিধিত্ব যেন হইতে পারে, সব দলের প্রতিনিধি যেন জাতীয় সংসদে আসতে পারে, সেই সুযোগ নিশ্চিত করে পিআর পদ্ধতি, আনুপাতিক বা সংখ্যানুপাতিক পদ্ধতি। এই জন্য নির্বাচনের সংস্কারের জন্য আমরা এই প্রস্তাব দিয়েছিলাম। এই প্রস্তাব বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং সকল দলের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ নেওয়ার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অনেক রাজনৈতিক দল, কিছু কিছু মানুষ বলে যে কোরআনের রাজনীতি নেই। আসলে বলেন তো, আপনার সাক্ষী দেন, কোরআনে কি রাজনীতি আছে? হ্যাঁ, কোন রাজনৈতিক দল যদি কোরআনের রাজনীতিকে পছন্দ না করেন, সেটা যদি আপনাদেরকে দুর্নীতি আর চাঁদাবাজিতে উৎসাহিত করে, পছন্দ নাই করতে পারে, কিন্তু কোরআনের রাজনীতি নেই এই কথা বলার সুযোগ নাই। কারণ এই কথা যদি অস্বীকার করেন, তাহলে কোন মুসলমানের জন্য এটা প্রযোজ্য নয়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আলোকে সাম্য, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, সাম্প্রদায়িক নয় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে
দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে ভাই এবং বোনদের কাছে আমরা আবেদন রাখতে চাই, বিগত 15 বছরে আমাদের 11 জন শীর্ষ নেতা সহ শত শত নেতা এবং কর্মী জীবন দিয়েছে। এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মী জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, আয়নাঘরে জীবন কাটিয়েছে, গুম এবং খুনের শিকার হয়েছে। এর মাধ্যমে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা, আমাদের এই নতুন বাংলাদেশ। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অতীতে যেভাবে আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি, বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সীসাডালা প্রাচীরের মতো এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ হবে সকল ধর্ম এবং সকল দলের মানুষ যেন ইনসাফ পেতে পারে সেটার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সকল নাগরিকের স্বাধীনভাবে চলাফেরা করার এবং ইনসাফপূর্ণ অধিকার পাওয়ার বাংলাদেশ। এই জন্য আসুন কোন একটি দলের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এই দেশের ছাত্র জনতা জীবন দেয় নাই। আসুন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করে নিশ্চিত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।